স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং আজকের ক্লাসটায় সকলকে স্বাগত। বর্তমান পরিস্থিতিতে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না, সেই কারণেই প্রযুক্তির মাধ্যমে আমরা এরকম একটা ক্লাস নিতে বাধ্য হচ্ছি। দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী আমি পড়িয়ে যেতে চাইছি। প্রথমেই আজ আমি যে বিষয়টা পড়াবো সেটা হলো বাংলা ব্যাকরণ। দ্বিতীয় অধ্যায়ে বিষয় হলো সমাস। তোমরা সমাস বাংলায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেহেতু আগামী বছর তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো তোমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আমি খুব পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরা আমার লেখাটাকে ফলো করবে। আমি যে জায়গাগুলো তোমাদেরকে দেখাতে চাইছি সেগুলো ভালো করে দেখবে। সমাস এর প্রাথমিক ধারণা সমাস সম্পর্কে তোমাদের একটু আছে, ক্লাস 8 একটু পড়েছ। এখানে আরও খুঁটিনাটি বিষয় জানতে হবে তোমাদের। প্রথমেই আমরা দেখব এই যে সমাস, এই শব্দটার ব্যুৎপত্তি কি, অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়েছে শব্দটি। দেখো, আমি যেখানে অ্যারো চিহ্ন দিচ্ছি, অ্যারো চিহ্নটা লক্ষ্য করো। সমাস এটা এসেছে সম্পূর্বক অস ধাতু ঘং সমান সমাস। এর অর্থ কি? অর্থ হলো সংক্ষেপ করা। আমাদের মনে প্রশ্ন জাগবে, সংক্ষেপ কি? সংক্ষেপ পদের সংক্ষেপ, পদকে সংক্ষিপ্ত করা, এটা হলো সমাসের কাজ। এখন কোন পদ? যে কোনো পদকে কি সংক্ষিপ্ত করা যাবে? না। আমি যদি বলি কালীবাবু কলকাতা গিয়েছেন, এটাকে এক কথায় বা এক পদে পরিণত করো, না, করা যাবে না। কেন করা যাবে না? কারণ সমাস হতে গেলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত হতে হবে। শব্দগুলো বা পদগুলো, এখানে পদ বলতে হবে তোমাদের, শব্দ নয়, পদ। পদ পরস্পর অর্থ সম্পর্কিত হতে হবে। আমি যদি বলি বিনা পানিতে যার, এক কথায় করা যাবে। কি হবে? বিনা পানি। তার মানে বিনা পানিতে যার, এটা হলো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদকে এক পদে পরিণত করতে হবে। আরেকটা বিষয় জানতে হবে, পদের সংখ্যা কিরকম হবে? দুটো তো হতেই হবে, না হলে আর এক পদে প্রশ্নই আসছে না, বা তার বেশিও হতে পারে। তাহলে আমি সমাসের সংজ্ঞাটা কি বলবো? সমাসের সংজ্ঞাটা তোমরা নিজেরাই ভাবো, নিজেরাই বলতে পারবে। আমি লিখেছি যেটা, সেটা দেখো। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে সংহতি লাভের নাম সমাস। তাহলে সংজ্ঞায় অবশ্যই তোমাকে বলতে হবে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, কারণ যে কোনো পদকে পাশাপাশি বসিয়ে দিয়ে তুমি সমাস করতে পারবে না, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত হতে হবে। আর সংখ্যাটাও বলতে হবে কি, দুটো তো হতেই হবে, বা তার বেশিও হতে পারে। এটা হলো সমাসের সংজ্ঞা। এবার দেখো, সমাসের একটা উদাহরণ দিয়েছি, রাজার পুত্র সমান রাজপুত্র। রাজার পুত্র সমান রাজপুত্র, এটা হলো একটা সমাসের উদাহরণ। আমি আলোচনা করতে গিয়ে আরেকটা সমাসের উদাহরণ তোমাদের বলেছিলাম কি, বিনা পানিতে যার সমান বিনা পানি। এই যে সমাসটা, এই সমাসে কতগুলো বিষয় আছে দেখো, যেগুলোকে বলা হয় সমাসের পরিভাষা। আসলে সমাস আলোচনা করতে গেলে বা পড়তে গেলে এই পরিভাষাগুলো বারবার ঘুরে ফিরে আসবে। কি কি? সমাসবদ্ধ পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ,
ব্যাস বাক্য, এগুলি হলো তোমার, কি বললাম যেন, এগুলি হলো তোমার পরিভাষা। এই পরিভাষাগুলো সম্পর্কে আমি এবার আলোচনা করব। এই ছকটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। এই ছকটা থেকে দেখো, প্রথমে আমি এই রাজপুত্র, এটা হলো সমাসবদ্ধ পদ, অর্থাৎ এক পদে পরিণত হয়েছে। কি কি পদ নিয়ে হলো? রাজার পুত্র, মানে এই যে রাজার, এটা হলো সমসমান পদ, পুত্র এটাও সমসমান পদ, এই দুটো সমসমান পদ এক পদে পরিণত হলো রাজপুত্র। তাহলে এটা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সাধারণত সমাসবদ্ধ পদ এই কথাটাই আমরা বেশি ব্যবহার করি। এবার যদি বলি সমাসবদ্ধ পদ, তাহলে সংজ্ঞাটা কি হবে নিজেরাই ভেবে দেখো। সমাসবদ্ধ পদের সংজ্ঞা নিজেরাই তোমরা করতে পারবে। আমি একটা সংজ্ঞা লিখেছি, দেখো। সমস্ত পদ সমাসবদ্ধ পদ, দুই বা ততোধিক পদ মিলিত হয়ে যে পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। তাহলে দুই বা ততোধিক পদ, এখানে রাজার পুত্র, দুটো পদ মিলিত হয়ে যে এক পদটা তৈরি করলো, এইটে হলো সমাসবদ্ধ পদ। সংজ্ঞাটা হয়ে গেল। এরপরে সমসমান পদ আসবো। এই সমসমান পদ, এগুলোও তোমরা নিজেরাই সংজ্ঞা তৈরি করে নিতে পারবে। মানে সমসমান পদ মানে যে পদগুলো মিলিত হয়ে এক পদে পরিণত হচ্ছে সেটা সমসমান পদ। এখানে সংজ্ঞাটাও দেখো খুব সহজেই বলা যাবে। যে পদগুলি মিলিত হয়ে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। তাহলে এখানে সমসমান পদ হলো রাজার একটা পুত্র, এই দুটো হলো সমসমান পদ। এরপরে আসবো পূর্বপদ পরপদ। সমাসবদ্ধ পদটাকে লক্ষ্য করো। সমাসবদ্ধ পদের প্রথমে আছে রাজ, পরে আছে পুত্র। তাহলে প্রথমে যেটা আছে এটা হলো পূর্বপদ, আর পরে যেটা আছে এটা হলো পরপদ। পরপদের আরেক নাম হলো উত্তরপদ, পরপদ বা উত্তরপদ। তাহলে সংজ্ঞাটা কি হলো? সংজ্ঞাটা হলো পূর্বপদ সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের প্রথম পদটিকে বা প্রথম অংশকে বলে পূর্বপদ। হয়ে গেল। এরপরে পরপদ, পরপদের সংজ্ঞা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। পরপদের সংজ্ঞাটা কি হবে? পরপদের সংজ্ঞাটা হবে ওই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের শেষের পদ বা শেষ অংশকে বলে পরপদ বা উত্তরপদ। মিটে গেল। এরপরে আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম ওটা লক্ষ্য করো। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এখানে দেখো রাজার পুত্র, এইটা আন্ডারলাইন করেছি। এটা রাজার পুত্র, ওখানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, দেখো নিচে লিখেছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তার মানে এই সমস্তটাই রাজার পুত্র, এটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস কথাটার মানে কি জানো? ব্যাস মানে হলো বিস্তার। অর্থাৎ এখানে লক্ষ্য করো, এই যে রাজপুত্র সমাসবদ্ধ পদটা আছে, এই সমাসবদ্ধ পদটাকে ওখানে বিস্তার ঘটানো হয়েছে, অর্থাৎ ব্যাখ্যা করা হয়েছে, ওকে বিশ্লেষণ করা হয়েছে। রাজপুত্র সমাসবদ্ধ পদটাকে বিশ্লেষণ করলে হয় বা বিস্তার ঘটালে হয় রাজার পুত্র। তাহলে আমি সমাসবদ্ধ ব্যাসবাক্যের তাহলে সংজ্ঞাটা কি বলবো? ব্যাসবাক্যের সংজ্ঞায় বলবো, লক্ষ্য করো, ব্যাসবাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। বোঝা গেল? সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। এখানে ওই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করা হয়েছে রাজার পুত্র, এটা হলো তার ব্যাখ্যা, এটা হলো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। এইভাবে বুঝে নিতে পারলে সংজ্ঞাটা নিজেরাও তৈরি করে নিতে পারবে। তা একেবারে এইরকমই হতে হবে তার কোনো মানে নেই। বিষয়টা যদি মাথায় থাকে নিজেরাই তোমরা বলে দিতে পারবে।
এরপরে আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হলো সন্ধি আর সমাসের পার্থক্য। সন্ধি এর আগে পড়েছো তোমরা, তোমরা 7-এ পড়েছো, 8-এ পড়েছো, আরো নিচু ক্লাসেও পড়েছো, ছোট ছোট সন্ধি শিখেছো। সন্ধি সম্পর্কে তোমাদের ধারণা আছে। ক্লাস 9-এও সন্ধি অংশ ছিল। তো সেই সন্ধি আর সমাসের পার্থক্যটা কি নিজেরা একটু ভাবো, ভাবলেই বুঝতে পারবে যে মূল পার্থক্যটা কি। সন্ধি আর সমাস দুজনের উদ্দেশ্য কিন্তু একটাই। কি? সমাসে আমরা জানলাম পদকে সংক্ষেপ করা, সন্ধিতেও তো তাই, সেখানেও সংক্ষেপ করা হয় না? বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়, এখানে কি সংক্ষেপ হলো না? হ্যাঁ, একটা বর্ণ বা একটা ধ্বনি কমে গেছে, বিদ্যা শেষে রয়েছে আ, আলয় এই পদটার প্রথমে আছে আ, তাহলে আ আ মিলিত হয়ে গেল আ, বিদ্যালয় একসঙ্গে একটা বর্ণ কমে গেল, তাহলে এখানেও সংক্ষেপ হচ্ছে, সমাসও সংক্ষেপ হয়, এটা হলো মিল। আর একটা জিনিস হলো কেন এইগুলো করি, এই যে সন্ধি কেন করি, সমাস কেন করি, ভাষার কি লাভ? ভাষাকে সুন্দর করার জন্য সন্ধি করা হয়, ভাষাকে সুন্দর করার জন্য সমাস করা হয়, তাহলে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করা হয়। সন্ধিরও কাজ তাই, সমাসেরও কাজ তাই, এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই পার্থক্যটা দেখিয়েছি, দেখো। সন্ধির একটা ঘর করেছি, সমাসের একটা ঘর করেছি। এবার দেখো 1 নম্বরে বলছি, একটু উপরের দিকে তুললাম। 1 নম্বরে দেখো বলছি সন্ধি, সন্ধি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। তোমরা বর্ণের সঙ্গে বর্ণের মিলনও বলতে পারো, একই বিষয়টা, প্রায় একই। তোমরা জানো যে ধ্বনি আর বর্ণের মধ্যে মূলত পার্থক্য যেটা, ধ্বনি হলো শ্রুতিগ্রাহ্য রূপ আর বর্ণ হলো তার লিখিত রূপ। আমরা যখন কানে শুনছি সেটা ধ্বনি, আর সেটা যখন আমরা লিখে প্রকাশ করছি সেটা হলো বর্ণ। এখানে সন্ধি, ধ্বনি বা বর্ণ যে কোনো শব্দ তুমি ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। সন্ধি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। আর সমাস তাহলে কি? সমাস পদের সঙ্গে পদের মিলন। আমরা যে উদাহরণটা দেখলাম ওখানে তাই দেখলাম, বর্ণের সঙ্গে কোথাও মিলন কিছু হচ্ছে না, ওখানে পদের সঙ্গে পদের মিলন হচ্ছে। এটা হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা দেখো কি লিখেছি। সন্ধিতে পদগুলির অর্থ পৃথকভাবে বজায় থাকে। সন্ধিতে পদগুলির অর্থ পৃথকভাবে বজায় থাকে। যেমন ধরো বিদ্যালয়, ওটাই বলতে পারি আমরা, বিদ্যা একটা আর আলয় একটা। যখন বিদ্যালয় শব্দটা হয়ে গেল, ওখানে কিন্তু দুটোর অর্থই আছে, বিদ্যার অর্থ আছে, আলয়ের অর্থ আছে। আলয় মানে গৃহ, মানে যেখানে আমরা বিদ্যা চর্চা করি সেটা, তাহলে বিদ্যাও আছে, আলয় আছে। তার মানে এখানে পদগুলির অর্থ পৃথকভাবে বজায় থাকে। কিন্তু সমাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তৃতীয় অর্থ প্রাধান্য পায়, সমাসে অনেক ক্ষেত্রে তৃতীয় অর্থ প্রাধান্য পায়। যেমন বহুব্রীহি সমাস, আমরা পরে বহুব্রীহি সমাস আলোচনা করব। একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। বিনা পানিতে যার, বিনা মানে একটা বাদ্যযন্ত্র বিশেষ, পানি, পানি শব্দের অর্থ হলো হাত, অর্থাৎ যার হাতে বীণা আছে সে কে? বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তাহলে বীণারও অর্থ ওখানে নেই, পানিরও অর্থ নেই, তাহলে এখানে কি হলো? তৃতীয় অর্থ প্রাধান্য পায়। সন্ধিতে কিন্তু তা হয় না। তাহলে এটা একটা পার্থক্য। সন্ধি ও সমাসের পার্থক্যের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করো তোমরা। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পূর্বপদ ও পরপদ ক্রমানুযায়ী থাকে। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে প্রথমে যে পদটা এবং পরে যে পদটা সন্ধিবদ্ধ হবার পরেও একই রকম থেকে যায়। বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়, আগে বিদ্যা পরে আলয়, সেখানে সন্ধিবদ্ধ হয়ে যাওয়ার পরও সেখানে থেকে যাচ্ছে। কিন্তু সমাসের ক্ষেত্রে সবসময় এটা হয় না। সমাসের ক্ষেত্রে কি বললাম?
পূর্বপদ ও পরপদ সব সময় ক্রমানুযায়ী থাকে না। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ভাজা যে বেগুন সমান বেগুন ভাজা। তাহলে সমসমান পদগুলো লক্ষ্য করো, ব্যাস বাক্যে যেটা আছে, আগে ভাজা পরে বেগুন, কিন্তু সমাসবদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো বেগুন আগে চলে এসেছে, ভাজা পরে, বেগুন ভাজা। তাহলে কি হলো? এটা একটা পার্থক্য। এবার 4 নম্বর পয়েন্টে দেখো, সন্ধিতে নতুন শব্দের আগম হয় না। সন্ধিতে যা থাকে তাই থাকে, সেখানে শুধু বর্ণে বর্ণে মিলন হয়ে যায়, এইটুকু। কিন্তু সমাসের ক্ষেত্রে কি হয়? সমাসে কিন্তু নতুন শব্দের আগম হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, ধরো একটা নিত্য সমাসের উদাহরণ দিচ্ছি, ওগুলো পরে তোমাদের আলোচনা করব। এখন উদাহরণ হিসেবে বলছি, অন্য দেশ সমান দেশান্তর, নতুন শব্দের একটা আগমন হয়ে গেল। এটা সমাসের ক্ষেত্রে হয়, সন্ধির ক্ষেত্রে হয় না। তারপর 5 নম্বর পয়েন্টে দেখো, সন্ধিতে বিভক্তি লোপ পায় না। সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। কিরকম? সন্ধিতে তো বর্ণে বর্ণে মিলন হয়ে যায়, যদি দুটো পদের একটাতে যদি বিভক্তি থেকে যায় তাহলে সেটা থেকেই যাবে, কারণ ওখানে সন্ধির কাজটা শুধু বর্ণে বর্ণে মিলন ঘটিয়ে দেওয়া। বিদ্যাযুক্ত আলয়ে যদি থাকে, আলয়ে ওখানে একটা এ বিভক্তি আছে, আছে তো আছে, ওখানে থেকে গেল, কিন্তু এখানে বর্ণ বর্ণে মিলন হয়ে গেল, তাহলে সন্ধিতে বিভক্তি লোপ পায় না। কিন্তু সমাসের ক্ষেত্রে বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। যেমন রথকে দেখা সমান রথ দেখা, রথকে দেখা, এই ব্যাস বাক্যটা লক্ষ্য করো, রথকে সমসমান পদে ওখানে একটা কে বিভক্তি আছে, কিন্তু যখনই সমাসবদ্ধ হয়ে গেল রথ দেখা, তখন কিন্তু কে বিভক্তি লোপ পেয়ে গেল। আবার অনুসর্গ যদি থাকে, অনুসর্গ লোপ পেয়ে যাবে। যেমন যাত্রী নিবাস, যাত্রীদের নিমিত্ত নিবাস, নিমিত্ত ওটা অনুসর্গ, যখনই যাত্রী নিবাস সমাসবদ্ধ হয়ে গেল ওগুলো লোপ পেয়ে গেল। কিন্তু এই প্রসঙ্গে একটু বলে রাখতে হবে যে অলুক সমাসের ক্ষেত্রে কিন্তু বিভক্তি লোপ পায় না। কতগুলো সমাস আছে, যেমন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আছে, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আছে, ওগুলোর ক্ষেত্রে কিছু কেমন সমাস আছে যেগুলো বিভক্তিটা সমাসবদ্ধ পদেও থেকে যায়, সেগুলোকে অলুক সমাস বলে। ও ক্ষেত্রে ওটা হয় না, ওটাও এখানে একটু উল্লেখ করে দেবে। ঠিক আছে, তাহলে আমি সন্ধি ও সমাসের পার্থক্য এ সম্পর্কে আলোচনা করলাম। পার্থক্য আরও কিছু চিন্তা ভাবনা করলে আরও বেরোবে, অত না জানলেও হবে, এইটুকুই। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে আজকে যা পড়ালাম এটাই তোমাদের হোম টাস্ক, ভালো করে এটা পড়ে নেবে, প্রতিটা সংজ্ঞা ভালো করে তৈরি করবে, প্রতিটা সংজ্ঞা ভালো করে তৈরি করে নেবে। আর আগামী ভিডিও যেটা বানাবো এর পরবর্তী জিনিসটা, পরবর্তী কি, যে সমাসের শ্রেণীবিভাগ এবং কোন একটা সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।